ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ক্ষোভ বিক্ষোভ চলছেই সহযোগিতার অভিযোগে খালেদা জিয়া, তারেক জিয়া, বাবুনগরী ও মামুনুলের বিরুদ্ধে মানহানির মামলা। আবহাওয়া অনুকূলে থাকলে স্বপ্নের পদ্মা সেতুতে আজ বর্ষের শেষ স্প্যান, দৃশ্যমান হবে পুরো অবকাঠামো, মাইল ফলক বললেন প্রকল্প পরিচালক। মানবসৃষ্ট দুর্যোগের চাইতে জলবায়ুর বিরূপ প্রভাবে বেশি উদ্বাস্তু হচ্ছে বাংলাদেশ, আন্তর্জাতিক সম্মেলনে সতর্কবার্তা প্রধানমন্ত্রীর। শুধু জেলে নিলেই কমবে না দুর্নীতি, বাস্তবায়ন হতে হবে জিরো টলারেন্স নীতিও। দুর্নীতি বিরোধী দিবস পালনে যথেষ্ট নয় মন্তব্য হাইকোর্টের। ফুলবাড়িয়া মার্কেটের দ্বিতীয় দিনে আরো 200 অবৈধ দোকান উচ্ছেদ, অভিযান দক্ষিণের আরো 29টিতে। উদ্ধার করা হবে বুড়িগঙ্গার আদি চ্যানেলও। ঘন কুয়াশায় সারা দেশের সড়ক ও নৌ যোগাযোগ ব্যাহত, যাত্রাপথে সীমাহীন ভোগান্তি। বাড়ছে শীতের তীব্রতা, কুয়াশার আক্রমণ খেলার মাঠেও। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে। পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা ও অবমাননার প্রতিবাদে বুধবার রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাড়াও মানববন্ধন করেছে বিভিন্ন সমাজসেবা ও পেশাজীবী সংগঠনগুলো। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। সুপ্রিম কোর্টের সামনে এই মানববন্ধন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা ও তার অবমাননার প্রতিবাদে। বুধবার সকালে এই মানববন্ধন করে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ। মানববন্ধনে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, বঙ্গবন্ধুর অবমাননা সারা দেশের অবমাননার সমতুল্য। আমাদের বাংলাদেশের সংবিধানের সাথে কোন অনুচ্ছেদকে সম্পূর্ণ তারা লঙ্ঘন করছে। আমাদের সংবিধানের সাথে কোন অনুচ্ছেদ অনুযায়ী বঙ্গবন্ধু এবং জাতির পিতার প্রতি কটূক্তি করা হলে সেটা হবে দেশদ্রোহিতার শামিল। এদিন রাজধানীর শাহবাগে মানববন্ধন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। উপাচার্য বলেন, সরকার বিরোধীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্যই মৌলবাদকে উস্কে দিচ্ছে। দেশ পরিচালনার জন্য আমরা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়ে আমরা তাকে সমর্থন দিয়ে যাব এবং যে কোনো ধরনের কুচক্রীদের ষড়যন্ত্রকে মোকাবিলা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সারা দেশে উগ্র মৌলবাদের তথ্যচিত্র প্রদর্শনী আয়োজন করে মুক্তিযুদ্ধ মঞ্চ। এছাড়াও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে ইউজিসির সামনেও। এদিকে সকালে রাজধানীর মানিক মেয়ে এভিনিউতে একই দাবিতে মানববন্ধনের আয়োজন করে কৃষিবিদ ইনস্টিটিউট। প্রধান অতিথি বাহাউদ্দিন নাসিম বলেন, যে কোনো মূল্যে সরকার বিরোধীদের অপতৎপরতা রুখে দেওয়া হবে। এই অপশক্তিকে, এই সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করে যারা ষড়যন্ত্রের রাজনীতি করে তাদেরকেও আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা করবো ইনশাল্লাহ। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে এই দিন বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে দেশের বিভিন্ন জেলাতেও। কুষ্টিয়ায় মিছিল ও সমাবেশ করেছে জাসদ। হাসানুল হক ইনু বলেন, বিএনপি জামাত মৌলবাদকে উস্কে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ভাস্কর্য বিরোধী বক্তব্যে সহযোগিতার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান সহ 6 জনের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে এই মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান। মামলার অপর আসামিরা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হেফাজত ইসলামের ভারপ্রাপ্ত আমির জুনায়েদ আহমেদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ মামুনুল হক ও ইসলামিক শাসনতন্ত্রের সৈয়দ ফজলুল করিম। আবহাওয়া অনুকূলে থাকলে আজ বর্ষায় পদ্মা সেতুর শেষ স্প্যান। এর মধ্যে দিয়ে 6.15 কিলোমিটার সেতুর ভৌত অবকাঠামো পুরোপুরি দৃশ্যমান হবে, যুক্ত হবে পদ্মার এপার ওপার। এ লক্ষ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। নদীতে কুয়াশা বেশি থাকলে 2-1 দিন পেছাতে পারে স্প্যান বসানোর কাজ। তবে বিজয় দিবসের আগেই ভৌত অবকাঠামো শেষ করার পরিকল্পনা প্রকল্প কর্তৃপক্ষের। 42টি খুঁটির উপর 41টি স্প্যান, যার মধ্যে জাজিরার প্রান্তে বসেছে 20টি এবং মাওয়া প্রান্তে 19টি। আর ঠিক মাওয়া ও জাজিরার মাঝখানে বসেছে একটি স্প্যান। সবশেষ এই স্প্যান বসিয়ে বিজয়ের মাসেই সূচিত হবে পদ্মা জয়ের গল্প। এ ব্যাপারে প্রকল্প পরিচালক নিউজ 24-কে বলেন, এটি দেশের জন্য একটি মাইল ফলক।
অর্জনটা একটা প্রজেক্টের জন্য মাইল ফলক যে আমরা সবগুলা স্প্যান করতে পারছি, শেষ করতে পারছি। কারণ আরো অনেক কাজ বাদ আছে, কিন্তু সেগুলার কম্পোনেন্ট গুলো ছোট ছোট। এটা তো একটা বিশাল কম্পোনেন্ট, 3000 টন ক্যাপাসিটি, 3000 টন উপরে ওজন। তো কাজে এটা একটা জায়গার কি কাজ, এই কাজটা শেষ করতে পারাটা একটা বিশাল অর্জন প্রজেক্টের জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানব সৃষ্ট যে কোনো দুর্যোগের চাইতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণেই বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। এসব মানুষের সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগে জোরালো করার তাগিদ দিয়েছেন তিনি। বলেছেন, জাতিসংঘের জলবায়ু বিষয়ক সংস্থা এই বিষয়ে উদ্যোগী হতে পারে। বুধবার ভুটানের রাজধানী থিম্পুতে জলবায়ু বিষয় আন্তর্জাতিক সম্মেলনের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এসব কথা বলেন শেখ হাসিনা। Weather events are already displacing many more people than violent conflicts. Therefore, the loss and damage provision should be maintained. Likewise, relocation and protection of displaced persons need due focus in global discourses to ensure their protection. I would like to underscore the significance of positive and robust international climate coalitions that can reduce the global carbon emission effectively to move towards carbon neutrality before the mid-century. প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারী পুরুষের সম অধিকার আছে বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বেগম রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি অর্থনৈতিক মুক্তিও নিশ্চিত করেছে সরকার। শাহালি জয় রিপোর্ট। নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত স্মরণে 1996 সাল থেকে পালন করা হয় বেগম রোকেয়া দিবস। এবছর রোকেয়া দিবসে কীর্তিমান 5 নারীর হাতে তুলে দেয়া হলো রোকেয়া পদক। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই পদক বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। আমাদের সকল কর্মক্ষেত্রে মেয়েদের অবস্থাটা সমানভাবে যেন মেয়েরা পায়, সেটা আমরা নিশ্চিত করে দিয়েছি। যে আমাদের এই উদ্যোগের ফলে আজকে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সারা বিশ্বের কাছে, অর্থনৈতিকভাবে অগ্রগতি হচ্ছে, দারিদ্র্য বিমোচন হচ্ছে। আমরা এই সমাজে যেহেতু আমরা নারী পুরুষ সকলের সমান অধিকার নিয়ে তারা তাদের কাজ করতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করেছি বলেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা বলেন, নারীর প্রতি বৈষম্য দূর করতে তাদের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা প্রয়োজন। জানেন যে একটা মেয়ে যখন বিধবা হয়ে যায় বা স্বামী পরিত্যক্তা হয়, তখন না বাবার বাড়ি ঠাঁই হয় না স্বামীর বাড়ি ঠাঁই হয়, কিন্তু তার হাতে যদি কিছু টাকা থাকে তাহলে সব জায়গায় জায়গা হয়। যেটা জাতির পিতা সবসময় বলতেন যে মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে আমরা সবসময় এই দিকটাই উদ্যোগ নিয়েছি এবং নারী উদ্যোক্তা সৃষ্টি করা, নারীদেরকে বেশি সুযোগ দিয়ে তাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য বা চাকরি ক্ষেত্রে সব ক্ষেত্রেই যেন তারা তাদের অবস্থানটা দৃঢ় করতে পারে, আমরা কিন্তু সেই ব্যবস্থাটা নিয়েছি। নারীর কর্মসংস্থানের বিষয়টিকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এজন্য নারীদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। তৃণমূল থেকে তুলে আনা হচ্ছে নারী নেতৃত্ব। এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি হয়েছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। প্রযুক্তি ব্যবহার করে দুর্নীতি রোধ করা সম্ভব। দুর্নীতি দেশের উন্নয়নকে ব্যাহত করে। আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে দুদকের সিনিয়র সচিব দেলোয়ার বক্স এ কথা বলেন। বুধবার সেগুনবাগিচায় রিপোর্টার্স এগেইনস্ট কারাপশন র্যাক আয়োজিত এক মানববন্ধনে দুদক সচিব বলেন, দুর্নীতি প্রতিরোধে দুর্নীতির মামলার সাজা নিশ্চিত করতে প্রয়োজনে আইন পরিবর্তন করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। দুর্নীতিকে রোখার জন্য সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন এবং দুর্নীতি দমন কমিশনও দুর্নীতি দমনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কেবল আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস উদযাপন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের সাবেক এমডি পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে
দুদকের প্রতিবেদনের উপর শুনানির সময় এসব কথা বলেন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের দ্বৈত বেঞ্চ। এ সময় দুদক আগামী বছরের ৩রা জানুয়ারির মধ্যে পিকে হালদারের বিরুদ্ধে অর্থ পাচারের মামলায় তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। প্রায় ৩,৫০০ কোটি টাকা লোপাটের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি পিকে হালদার। বিদেশে পালিয়ে থাকা এই আসামিকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুদকের পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদনের উপর শুনানি নেন আদালত। এ সময় আদালত মন্তব্য করে বলেন, শুধু দিবস উদযাপন দুর্নীতি দমনের জন্য যথেষ্ট নয়, দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স কার্যকর করার বিকল্প নেই বলেও অভিমত দেন আদালত। মহানগর দায়রা আদালত যে কথাটি বলেছেন ওনার আদেশের নিচে, সেটা বলছেন আপনি ওয়ারেন্ট অফ অ্যারেস্টে এক্সিকিউট হবে থ্রু ইন্টারপোল, মানে থ্রু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ইন্টারপোলের মাধ্যমে। ঠিক সে আদেশটি হোম মিনিস্ট্রিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ সময় ইন্টারপোলের মাধ্যমে বিদেশে পালিয়ে থাকা পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে তা জানতে চান হাইকোর্ট। এ বিষয়ে আগামী ৩ জানুয়ারি অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া পিকে হালদারের মামলায় পক্ষভুক্ত হওয়ার 2 আসামির আবেদন গ্রহণ করেন আদালত। আমরা কোর্টের কাছে এই বিষয়ে সময় চেয়েছি যে হোম মিনিস্ট্রি, পুলিশের আইজি পক্ষ থেকেও আজকে সকালেও লোক এসেছিল, আর এনবিআর এবং ঢাকা জেলা প্রশাসকের পক্ষ আমরা যোগাযোগ করতেছি। আমরা আগামী তারিখে ওনাদের কমপ্লেন্স দাখিল করব, ওকে গ্রেপ্তারের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। গত 19 জানুয়ারি এক আদেশে পিকে হালদার সহ সংশ্লিষ্ট 20 জনের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এর মধ্যে স্বপ্রণোদিত হয়ে ফিরতে চাইলেও শেষ পর্যন্ত দেশে আসেনি পিকে হালদার। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। নকশা বহির্ভূত দোকান উচ্ছেদে রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেটে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এদিন প্রায় 200 দোকান ঘুরিয়ে দেওয়া হয়। তবে দ্বিতীয় দিনের প্রথম দিনের মতো বাধা দেননি কোনো দোকানিরা। বুধবার আদি বুড়িগঙ্গা চ্যানেল পরিদর্শনে গিয়ে মেয়র শেখ ফজিলুর তাপস জানিয়েছেন, ফুলবাড়িয়া মার্কেটে দখলদারদের সহযোগীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটে নকশা বহির্ভূতভাবে বানানো 911টি দোকানের মধ্যে মঙ্গলবার প্রায় 3 শতাধিক দোকান উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এরপর বুধবার দ্বিতীয় দিনের অভিযানের অংশ হিসেবে এই প্রস্তুতি। সিদ্ধান্ত হয় পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলো ভেঙে ফেলার। পরে দোকানিদের বের করে উচ্ছেদ অভিযান শুরু করে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ। এ সময় অস্থায়ী বরাদ্দ পাওয়ার জন্য সিটি কর্পোরেশনকে দেয়া নির্ধারিত ভাড়া পরিশোধের দাবি জানান ব্যবসায়ীরা। স্থায়ী দেয় নাই, একটা অস্থায়ী বরাদ্দ দিচ্ছে, যেটা আমাদের সমস্যা না, পরবর্তী স্থায়ী বরাদ্দ পারমিশন নিয়ে আসবে এমনভাবে বলে আমাদের কাছে টাকা পয়সাগুলো নিয়ে গেছে। আমাদের নামজারি আছে, এখন বলতে সব বাইরে যান। ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সব নিয়ম মেনেই তারা অভিযান পরিচালনা করছেন। সেই বরাদ্দের শর্তই ছিল যে কর্তৃপক্ষ যদি মনে করে যে কোনো সময় বিনা নোটিশে 24 ঘন্টা সময় দিয়ে তাদেরকে উচ্ছেদ করতে পারবে বা তারা চলে যেতে বাধ্য থাকবে। একই সাথে বুলডোজার দিয়ে মার্কেটে লাগোয়া অবৈধ 2টি ভবন গুঁড়িয়ে দেওয়া হয়, পাশাপাশি অপসারণ করা হয় ভাঙা অংশ। এদিন সকালে রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেল পরিদর্শনে গিয়ে ফুলবাড়িয়া মার্কেটে অস্থায়ী দোকান বরাদ্দে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান দক্ষিণের মেয়র। ভালো কাজ করতে গেলে বাধা আসবেই, কিন্তু আমরা সেই দৃঢ়তা এবং সংকল্প নিয়ে এই কার্যক্রমে আরম্ভ করেছি। আমরা আশাবাদী ইনশাআল্লাহ অচিরেই ঢাকাবাসীকে একটি সুন্দর ঢাকা আমরা উপহার দিতে পারবো। ফুলবাড়িয়া সুপার মার্কেট 2 এর নকশার মধ্যে মাত্র 531টি দোকান। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটির নিচ থেকে 250 কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়েছে। বুধবার বিমানবন্দর থেকে বিশাল আকৃতির পরিত্যক্ত বোমাটি উদ্ধার করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, 3য় টার্মিনালের নির্মাণ কাজের পাইলিং এর সময় মাটির প্রায় 3 মিটার গভীর থেকে সিলিন্ডার আকৃতির 250 কেজি ওজনের বোমাটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে বোমাটি উদ্ধার ও নিষ্ক্রিয় করতে কাজ করে বিমান বাহিনীর বোম ডিসপোজাল ইউনিট।
ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে সড়ক ও নৌপথে যান চলাচল। পাচুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি সহ অন্যান্য নৌযান বন্ধ থাকছে ঘন্টার পর ঘন্টা। বঙ্গবন্ধু সেতুতে যানবাহনের চাপও বেড়েছে কয়েক গুণ। এই অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে টেক্সট রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌরুট পাটুরিয়া দৌলতিয়া। গেল দুদিন ধরে ঘন কুয়াশার কারণে এই নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। রাতে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটেই প্রতিদিনই আটকা পড়ছে কয়েকশো যানবাহন। আমারও অফিস ধরতে হবে 8টা থেকে, কিন্তু আর পারলাম না। গেছে কাল রাত 11টা বাজে আসছি, ঘাট প্রচুর পরিমাণ জাম, কুয়াশার কারণে ফেরি চলতে পারতেছে না। বিআইডব্লিউটিসি জানায় কুয়াশার কারণে রাত 10টা থেকেই ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছে। তবে সকালে কুয়াশার ঘনত্ব কমে গেলেই ফেরি চলাচল স্বাভাবিক হয়। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে নৌযান চলাচল ব্যাহত হওয়ায় গেল কয়েকদিন ধরেই যানবাহনের চাপ বেড়েছে বঙ্গবন্ধু সেতুতে। তবে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বুধবার ভোর 4টা থেকেই বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 6:30 থেকে যান চলাচল শুরু হলেও ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ও সিরাজগঞ্জের সেতু পশ্চিম সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাবো জামালপুর, কিন্তু জামের কারণে তো যেতে পারতাছি না। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিছুটা কমে গেলেও ধীর গতিতে চলে যানবাহন। নেক্সট রিপোর্ট, নিউজ 24। উত্তরাঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা। এরই মধ্যে 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে তাপমাত্রা। কুড়িগ্রামে গেল কয়েকদিনে খুবই কম দেখা গেছে সূর্যের। দিনে 2-1 ঘন্টা হালকা রোদ উঠলেও বিকেল থেকে শুরু হয় তীব্র ঠান্ডা। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামে 12.4 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত আর ঘন কুয়াশায় বিপাকে পড়েছে দারিদ্র্য পীড়িত উত্তরাঞ্চল। খেটে খাওয়া মানুষ শীত সহ্য করে এই কাজে বের হচ্ছেন, অনেকে আবার ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। চলতি মাসে উত্তরের তাপমাত্রা আরো কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এবারে গৌরবের ডিসেম্বর প্রসঙ্গ। মুক্তিযুদ্ধের সময় একদল সংস্কৃতি কর্মী ট্রাকে করে ঘুরে বেড়াতেন শরণার্থী শিবিরগুলোতে। গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দিতেন। তাদেরই একজন শারমিন মোর্শেদ। তিনি জানান, অস্ত্র হাতে যুদ্ধ করা অনেক নারী পাননি মুক্তিযোদ্ধার সম্মাননা। তাদেরকে খুঁজে বের করে সেই সম্মান জানানোর আহ্বান তার। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ৭১-এর ২৫শে মার্চের রাতে শারমিন মোর্শেদ বেঁচে গিয়েছিলেন। পাকিস্তানি সেনারা তাদের বাড়িতে না ঢুকে এলাকার অন্য বাড়ির সদস্যদের হত্যা করেছিল। এরপর তারা চলে যান ভারতে। সেখান থেকে বাড়ির সকল সদস্য কোনো না কোনোভাবে যুক্ত হন মুক্তিযুদ্ধের সাথে। ৬ জন সদস্যের মধ্যে আমি হচ্ছে সেই খুদে যোদ্ধা যে গানের সাথে যুক্ত হলো। রণাঙ্গনে যখন তুমুল যুদ্ধ চলছে, শারমিন মোর্শেদরা তখন ট্রাকে করে ঘুরতেন শরণার্থী শিবিরগুলোতে। সাহস দিতেন সাধারণ মানুষকে, লড়াই সংগ্রামে অনুপ্রাণিত করতেন মুক্তিযোদ্ধাদের। তাদের একমাত্র অস্ত্র ছিল গান। রক্ত নেশায় উঠেছে মাতিয়া, খেলিতেছে তারা হোলি, অবাক নয়নে দেখছে বিশ্ব, দিচ্ছে কেমন প্রাণ, বোমারু বিমান মেশিন গান তুচ্ছ করে কামান, কদম কদম এগিয়ে চলেছে গাহি বাংলার গান, জয় বাংলার গান। বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা তখন নানা ধরনের কর্মে ব্যস্ত ছিল। সেসব কাজের একটা অংশ ছিল মুক্তিযুদ্ধের গান গেয়ে বেড়ানো। সেই সব দৃশ্য ক্যামেরায় ধারণ করেছিলেন তরুণ মার্কিন বিজ্ঞাপন নির্মাতা লিয়ার লেভিন। লিয়ার লেভিন যে আমাদের সাথে যুক্ত হলো, ওটাও কিন্তু ছিল একটা বেশ একটা স্ট্রাগল। শারমিন মোর্শেদ পেয়েছেন মুক্তিযোদ্ধার সম্মান, কিন্তু তার চেনা অনেকেই অস্ত্র হাতে যুদ্ধ করেছেন কিন্তু মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পাননি। আমি কটা গান করেছি, সেটার স্বীকৃতি আমি পেয়েছি। আমি বিনম্র চিত্তে সেটা গ্রহণ করছি। আমি খুব গর্বিত, আমি খুব কি বলবো, আমি খুব কৃতজ্ঞ যে আমাকে স্মরণ করেছে। কিন্তু আমার চাইতে অনেক বড় মাপের মুক্তিযোদ্ধা সেই মাটি, আমার চাইতে অনেক বড় মাপের মুক্তিযোদ্ধা বিথিকা, আমার চাইতে অনেক বড় মাপের মুক্তিযোদ্ধা সেই কনক, শিশির কণা, শোভা, পারভিন। আমরা তো তাদেরকে সেই সম্মানটা দিতে পারলাম না। তিনি বলেন, কষ্টে অর্জন করা স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব তরুণ প্রজন্মের। ৭১-এর যুদ্ধটা একরকম, এখনকারটা অন্যরকম। পাক
পশুদের মারতে হবে, চলো রে নাও ধাইয়া। নৌকা এবার চলে মোদের যুদ্ধের সামান লইয়া। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা আগেও করেছে, এখনো করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা বিএনপি আগেও করেছে, এখনো করছে, ক্ষমতার মোহে অন্ধ হয়ে। আজ পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, অপেক্ষা করুন, একদিন আপনাদেরও এদের আঘাতে জর্জরিত হতে হবে। মুক্তিযুদ্ধের সময় যারা ফতোয়া দিয়েছিল, স্বাধীনতা বিরোধী ছিল, তারাই আজ ভাস্কর্য চায় না। বুধবার জাতীয় প্রেস ক্লাবে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় এই কথা বলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, বিএনপির অবস্থান স্পষ্ট না হলে ইন্ধনদাতাদের চিহ্নিত করবে জনগণ। ভাস্কর্য নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারিদা ইয়াসমিনও বক্তব্য রাখেন এ সময়। যারা বিরোধী, স্বাধীনতা বিরোধী, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলার বিরোধী, তারা নতুন ফর্মে আবির্ভূত হচ্ছে। আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য যখন নির্মিত হচ্ছে বিভিন্ন জায়গায়, তখন তাদের গাত্রদাহ, এটি হচ্ছে রহস্যজনক। কারণ যারা দেশটা চায়নি, যারা মুক্তিযুদ্ধকে গন্ডগোলের বছর বলে, তারা বঙ্গবন্ধুকেও পছন্দ করে না। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার দুপুর 1:00টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। পরিবারের সদস্যরা জানান, এক সপ্তাহ যাবত তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। বুধবার বাদ এশায় গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাজা হয়। শুক্রবার নিজ বাড়ি ফরিদপুরে দাফন করা হবে। কামাল ইবনে ইউসুফের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার দেশের করোনা পরিস্থিতির খবর। দেশে করোনায় আরও 24 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট প্রাণহানি 6,930 জন। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 17,042টি, এর মধ্যে শনাক্ত 2,159 জন। মোট শনাক্ত 4,84,104 জন। নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 4,772 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ফাইজারের করোনা টিকা এবার নিরাপদ ও কার্যকর বলে নিশ্চিত করেছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন সংস্থা FDA। 2-1 দিনের মধ্যেই তারা অনুমোদনের সবুজ সংকেত দিতে পারে। এদিকে অক্সফোর্ডের করোনা টিকাও নিরাপদ ও কার্যকর বলে নিশ্চিত করেছে ল্যান্ডসেট মেডিকেল জার্নাল। অন্যদিকে সিনোভিকের পর এবার ফাইজার ভ্যাকসিনের 7 কোটি ডোজ ক্রয়ের জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেছে ব্রাজিল। আর কয়েক সপ্তাহের মধ্যে ফাইজার অক্সফোর্ডের মতো বেশ কয়েকটি ভ্যাকসিনের অনুমোদন দিতে পারে ভারতও। নয়টি ক্লাস্টারে ভাগ হয়ে ঢাকায় 42টি রুটে বাস চলবে। নিয়ন্ত্রণ করবে 22টি কোম্পানি। আগামী বছরের এপ্রিল থেকে একটি রুটে শুরু হচ্ছে পরীক্ষামূলক বাস চলাচল। ঢাকার 2 মেয়রই বলেছেন, এতে নিয়ন্ত্রিত হবে গণপরিবহনের নৈরাজ্য। বিশ্লেষকরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলছেন, পরিকল্পনা ভালো, কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে কঠোরভাবে। আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে বিস্তারিত। কোনো রকম শৃঙ্খলা ছাড়াই রাজধানীতে যানবাহন চলছে। দিন দিন বাড়ছে যানবাহনের সংখ্যা। যে কেউ ইচ্ছা করলেই নতুন নতুন বাস কোম্পানি করছেন। পরিসংখ্যান বলছে, যানজটের কারণে এখন বাসের গতি ঘন্টায় সর্বোচ্চ 4 কিলোমিটার। আগামী 4 বছর পর বাসের গতি আর মানুষের হাঁটার গতি সমান হওয়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার জরিপ। ঢাকার গণপরিবহন ব্যবস্থার আমূল বদলে দিতে দেরিতে হলেও বাস রুট রেশনালাইজেশন প্রক্রিয়ার বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। মঙ্গলবার দক্ষিণের নগর ভবনে কমিটির 14তম বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী ঢাকাকে 9টি ক্লাস্টারে ভাগ করে 42টি রুটে বিন্যাস করা হয়েছে। নিয়ন্ত্রণ করবে 22টি কোম্পানি। রাজধানীর ভেতরে বাইরের বাস প্রবেশ করতে পারবে না। শহরের বাইরে হচ্ছে নতুন 10টি টার্মিনাল। 9টি ক্লাস্টারে 22টি কোম্পানি ও 42টি রুটে সেটা আমরা চূড়ান্তকরণ করেছি। মূল প্রকল্পে যাওয়ার আগে 2021 সালের 1 এপ্রিল থেকে উত্তর সিটির ঘাটার চর থেকে দক্ষিণের মতিঝিল পর্যন্ত একটি রুটে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে বাস চলাচল। সিদ্ধান্ত বাস্তবায়নে গণপরিবহন মালিকদের প্রস্তুতি কতটুকু? এই কোম্পানির বর্তমান গাড়িগুলোকে
আধুনিকরণ করা হবে। সিটি কর্পোরেশন এটার পাস বে তৈরি করে দিবে, টিকিট কাউন্টার তৈরি করে দিবে। নগর পরিকল্পনাবিদ ও গণপরিবহন বিশ্লেষকরা উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কিছু চ্যালেঞ্জের প্রতি দৃষ্টি দিতে পরামর্শ দিয়েছেন। বাস ফ্র্যাঞ্চাইজিটা দরকার এবং এটা না হওয়া পর্যন্ত এই অরাজকতাটাকে হ্যান্ডেল করা যাবে না। পুরো জায়গাটাকে সেটেলমেন্ট বেসড একটা ইয়ের মধ্যে নিয়ে আসা, অর্থাৎ নারায়ণগঞ্জ ইনক্লুড করা, সাভার ইনক্লুড করা, সেইগুলোকে ইনক্লুড করে নিয়ে ফ্র্যাঞ্চাইজিটা তৈরি করা, ইনস্টেড অফ আমরা কোনো একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি ধরে কাজটা করি। মেয়রের আন্ডারে একটা গণপরিবহন সম্পর্কিত অথরিটি করে নিতে হবে, যে ইন্ডিপেন্ডেন্ট কাজ করবে বিটিআরসির মতন। পরিকল্পনা বাস্তবায়িত হলে ঢাকার গণপরিবহনগুলোর এই ভাঙাচোরা রংচটা চেহারা বদলে যাবে। কারণ ৪২ রুটে বিভক্ত ঢাকায় ৬টি রঙের বাস চলাচল করবে, হবে নিয়মিত ফিটনেস পরীক্ষাও। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। গ্রাহকের দৌড়ে দৌড়ে আজ সেবা পৌঁছে দিয়েছে বিদ্যুৎ বিতরণ সংস্থা ডেসকো। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা ও আশেপাশে বুধবারই কার্যক্রম চালায় সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, মুজিব বর্ষ উপলক্ষে বছরব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় চলবে সংস্থার এমন কার্যক্রম। বুধবার ডেসকোর ভ্রাম্যমাণ দলের কাছে গ্রাহকরা বিদ্যুৎ বিল সম্পর্কে তাদের জিজ্ঞাসাগুলো তুলে ধরেন, কর্মকর্তারা তার জবাব দেন। নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া সহ আনুষঙ্গিক নানা বিষয়ে গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে মত বিনিময় করেন ডেসকোর সদস্যরা। মুজিব বর্ষকে ডেসকো সেবা বর্ষ হিসাবে ঘোষণা করেছে এবং সেই ডেসকোর সেবা জনগণের দোরগোড়ায় নিয়ে আসার জন্যই আমাদের এই ভ্রাম্যমাণ সেবা কেন্দ্রের উদ্যোগ। কারো যদি কোনো অভিযোগ থাকে সেটাও আমরা এখানে গ্রহণ করতেছি, এমনকি নতুন সংযোগের জন্য যদি কেউ আবেদন করে সেটাও আমরা এখানে গ্রহণ করে সাথে সাথে যাতে কানেকশনটা দিতে পারি বা তার সমস্যার সমাধান করতে পারি, এই জন্য এক কথায় জনগণের দোরগোড়ায় চলে আসা আর কি। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ভ্যাট আদায়ে আরো সোচ্চার হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এজন্য ইলেকট্রিক ফিসক্যাল ডিভাইস ইএফডি ব্যবহারে সকলের সহযোগিতা চেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। রাজস্ব ভবনে ভ্যাট দিবস নিয়ে সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, ক্রেতা যাতে ইএফডি মেশিন ব্যবহারে উৎসাহ বোধ করে সেজন্য প্রতি মাসে লটারির ব্যবস্থা করা হচ্ছে। সর্বোচ্চ ১ লাখ থেকে ১০ টাকা পর্যন্ত ১০১টি পুরস্কার দেয়া হবে এর আওতায়। এছাড়াও মুজিব বর্ষের অঙ্গীকার ইএফডিতে এনবিআর স্লোগান নিয়ে আজ ভ্যাট দিবস পালন হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে যমুনা ব্যাংক লিমিটেডের ১৩তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর যমুনা ব্যাংক টাওয়ারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের শেয়ার হোল্ডাররা রূপান্তরযোগ্য বৈশিষ্ট্য সহ ৪০০ কোটি টাকা যমুনা ব্যাংক পারপেচুয়াল বন্ড ইস্যু করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফজলুর রহমান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলন অব্যাহত রয়েছে। বরং দিল্লি ঘেরাওয়ের পর আন্দোলনকারীদের সাথে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আলোচনাও কাজে আসেনি। এর জেরে বৃহস্পতিবার মোদী সরকারের মন্ত্রীদের সঙ্গে কৃষক নেতাদের নির্ধারিত বৈঠকও ভেস্তে যাচ্ছে বলে জানান কৃষক সংগঠনের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। 3টি কৃষি আইন বাতিলের দাবিতে ভারত জুড়ে ডাকা বন্ধে ব্যাপক সাড়া পড়ায় ফোন করে নিজেই কৃষক নেতাদের সাথে বৈঠকে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে সে আলোচনায় সমাধান সূত্র না আসায় আন্দোলনের পথ থেকে টলানো যায়নি কৃষকদের, বরং আরো প্রস্তুতি চলছে জোরদার বিক্ষোভের। পাঞ্জাব হরিয়ানা থেকে প্রচুর কৃষক ট্রাক্টর নিয়ে রওনা দিয়েছে দিল্লির দিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি জানিয়ে বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে দেখা করতে যাচ্ছে বিরোধী দলের নেতা সাংসদরা। রাহুল গান্ধীর নেতৃত্বের সাংসদরা রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করবেন। এদিকে এর জেরে বৃহস্পতিবার মোদী সরকার মন্ত্রীদের সঙ্গে কৃষক নেতাদের নির্ধারিত বৈঠকের সম্ভাবনাও কম বলে জানান কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা। সরকার গত 5টি বৈঠক ধরে একই কথা বারবার বলছে। অমিত শাহকে আমরা বলেছি নতুন কথা বলুন, একই কথা আওড়ে কি লাভ। সরকার প্রস্তাব জানিয়ে চিঠি পাঠাবে, এরপর আমরা মোদী সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার বিষয় ভাবব। সরকার এর আগে ইঙ্গিত দিয়েছিলেন এপিএমসির বাইরে থাকা মান্ডি ও সমান কর, ফসল কেনার আগে ব্যবসায়ীদের নথিভুক্তি, চুক্তি চাষে বিবাদে কর্পোরেট সংস্থার বিরুদ্ধে কৃষকদের আদালতে যাওয়ার ব্যবস্থা করতে সরকার আইনে সংশোধন করতে রাজি। কিন্তু কৃষক নেতারা আগের বৈঠকে সে প্রস্তাব খারিজ করে দেন।
8 ডিসেম্বর কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ভারত বন্ধের ডাক দেয় কৃষকরা। এতে টনক নড়ে বিজেপি সরকারের। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবার নিউজ 24 স্পোর্টস। বঙ্গবন্ধু টি-20 কাপে আজ মুশফিকের ঢাকার বিপক্ষে লড়বে সাকিব মাশরাফির খুলনা। গেল ম্যাচে হারের পরেও তারকায় ঠাসা খুলনা কোনো রকমের চাপে নেই, এমনটাই জানিয়েছেন কোচ মিজানুর রহমান বাবুল। কুয়াশার কারণে এগিয়েছে খেলার সময়সূচি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুর 12:30টায় শুরু হবে ম্যাচটি। দিনের আরেক ম্যাচে সন্ধ্যা 5:30টায় মুখোমুখি হবে বরিশাল চট্টগ্রাম। রাইফুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। টানা 3 জয়ে বঙ্গবন্ধু টি-20 কাপে মোমেন্টাম ফিরে পেয়েছে ঢাকা। সময়ের সঙ্গে ওদের স্বপ্নটা বড় হয়েছে। লিগ পর্বের সেরা 2-এ নজর মুশফিক রুবেলদের। সে লক্ষ্য ছুঁতে ম্যাচের আগের দিন অনুশীলনে ঢাকা। 6 পয়েন্ট নিয়ে টেবিলে 3 নম্বরে থাকা দলটি প্লে অফ নিয়ে রাখতে চায় না আর কোনো যদি কিন্তু। যদিও প্রতিপক্ষ খুলনা এক ধাপ এগিয়ে, এক ম্যাচ বেশি খেলা দলটার পয়েন্ট। তবে ওপেনিং স্লট দুশ্চিন্তার কারণ হলেও একের পর এক জয়ে মানসিকভাবে চাঙা পিক্সিমকো ঢাকা। সেটাকে পুঁজি করেই লড়তে চায় ওরা। আত্মবিশ্বাস খুবই ভালো আছে, বিকজ হচ্ছে যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের সিনিয়র প্লেয়ার মুশফিক ভাই ক্যাপ্টেন, যেহেতু আমাদের সামনে থেকে লিড দিচ্ছে, আবার আমাদের কোচ সুজন ভাই, তো আমাদের মোটামুটি কনফিডেন্স খুব ভালো। আমরা আশাবাদী ইনশাল্লাহ কালকের ম্যাচটা ইনশাল্লাহ আমাদের ভালো হবে। খুলনার দলটা তারকায় ঠাসা। সাকিব মাহমুদুল্লাহ ছাড়াও টুর্নামেন্টের মাঝপথে যোগ দিয়েছেন মাশরাফি। নামে ভারে যতটা গর্জে ততটা বর্ষে না। 7 ম্যাচের 3টায় হেরেছে খুলনা। আসলে সিনিয়র ক্রিকেটারদের ছাপিয়ে তরুণরা গাইছে জয়গান, যেখানে খুলনা অনেকটাই ব্যতিক্রম। তারপরও দলে থাকা বড় নামগুলোর নামের সুবিচার করতে না পারলেও চাপ নেই বলছেন খুলনার কোচ মিজানুর রহমান বাবুল। বোলিংটা নিয়ে চিন্তিত না, আমি ব্যাটিং নিয়ে চিন্তিত। প্রেশার হবে কেন? তারকাদের মতো হয়তো তাদের খেলাটা হচ্ছে না। চট্টগ্রামের প্লে অফ নিশ্চিত, তবে চিন্তিত ওদের প্রতিপক্ষ বরিশাল। টেবিলের তলানিতে থাকা দলটি আপাতত টেক্কা দিতে চায় রাজশাহীকে। বরিশাল রাজশাহী 2 দলের পয়েন্ট সমান 4। চট্টগ্রামকে হারালে সেরা 4-এ যাওয়ার সুযোগ তামিম ইমনদের সামনে। সবাই চেষ্টা করছিল কিন্তু ক্লিক করছিল না। লাস্ট ম্যাচে সেটা করেছে এবং আশা করছি যে সামনে যে খেলা আসবে, কালকে যে খেলা আছে, অবশ্যই সেখানে সবাই ভালো খেলবে। কুয়াশার কারণে 1 ঘন্টা এগিয়েছে ম্যাচের সময়সূচি। প্রথম ম্যাচ বেলা 12:30টায়, সন্ধ্যার লড়াই 5:30টায়। আরিফুল ইসলাম, নিউজ 24। এদিকে নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আসর শেষ করেছে বসুন্ধরা কিংস। লিগে নিজেদের শেষ ম্যাচে এফসি উত্তরবঙ্গকে 14-1 গোলে হারিয়েছে কিংসের মেয়েরা। হ্যাট্রিক করেছেন সাবিনা কৃষ্ণা। পার্থ বণিকের ম্যাচ রিপোর্টে বিস্তারিত। এই বাঁশি শুধু একটা ম্যাচের অবসান নয়, এই আনন্দ কেবল লিগ শিরোপা জয়ের নয়। এই হর্ষধ্বনি দীর্ঘ 7 বছরের অবহেলিত নারী ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা বার্তা, যেখানে অপ্রতিরোধ্য অগ্রনায়ক বসুন্ধরা কিংস। লিগ শিরোপা নিশ্চিত হয়েছে আগেই, তাই এফসি উত্তরবঙ্গের বিপক্ষে বসুন্ধরার শেষ ম্যাচ ছিল কেবল আনুষ্ঠানিকতা। আর এই উপলক্ষকেই গোল বন্যায় স্মরণীয় করে রাখলেন কৃষ্ণা সাবিনারা। প্রথমার্ধে এই জুটির 2 হ্যাট্রিকে বসুন্ধরা কিংস এগিয়ে যায় 9-0 ব্যবধানে। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে গুনে গুনে আরো 5 বার বল জড়ান সানজিদা শিরুলিরা। অন্যদিকে পুরো ম্যাচ জুড়ে উত্তরবঙ্গের সাফল্য ছিল শেষ দিকে পাওয়া 1 গোল। তারকা সমৃদ্ধ বসুন্ধরা কিংসের মেয়েরা পুরো লিগ জুড়েই ছিলেন অপ্রতিরোধ্য। জাতীয় দলের পরিচিত মুখগুলোর প্রত্যাশা নিয়মিত হবে নারী ফুটবল লিগ। দেশের শীর্ষ ফুটবলে নিজেদের অভিষেক আসরেই পুরুষ ও নারী 2 লিগেই শিরোপা জয় করল বসুন্ধরা কিংস। বাংলাদেশের ফুটবল ইতিহাসে যা বিরল এক রেকর্ড। পার্থ বণিক, নিউজ 24। সংবাদ শেষ করব অন্যরকম খবর দিয়ে। রহস্যময় ধাতব মনোলিথের সন্ধান মিলেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপে। প্রায় 10 থেকে 12 ফুট উচ্চতার এই বস্তুটি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। এটি কি এবং কেন এখানে রাখা হয়েছে, কারা এটিকে সেখানে রেখেছে, নাকি ভিন গ্রহের কেউ রেখে গিয়েছে, এমনও হাজারো প্রশ্ন উঠলেও উত্তর মেলেনি একটিরও। এদিকে নিউ সাউথ ওয়েলসের বাইরন বে সমুদ্র সৈকতটিতে হঠাৎই যেন বিলীন হয়ে গেছে অসীমে। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা।
প্রিজম আকৃতির চকচকে ধাতব একটি স্তম্ভ। এই মুহূর্তে সেটি পরিচিতি পাচ্ছে মনোলিথ হিসাবে। সম্প্রতি নতুন একটি রহস্যময় মনোলিথের সন্ধান মিলেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আতাসকারিতোর পাহাড়ি এলাকায়। সেখানকার স্থানীয় বাসিন্দারা সেটি আবিষ্কার করে। রহস্য উন্মোচন হতে না হতেই মাত্র 10 দিনের ব্যবধানে তা হঠাৎ উধাও হয়ে যায়। কিছুদিন আগে মার্কিন ইউটা অঙ্গরাজ্যের মরুভূমিতে আকস্মিকভাবে সেটিকে দেখা যায়। তারপর হঠাৎই গায়েব হয়ে যায় রহস্যময় মনোলিথটি। তেমনই একটি মনোলিথে দেখা মিলল ইউরোপের এক পাহাড়ে। তবে মার্কিন মরুভূমি থেকে গায়েব হওয়ার আগেই নাকি ইউরোপের পাহাড়ে দেখা গিয়েছিল সেটি। ফলে সব মিলিয়ে বিশ্বজুড়ে বেড়েই চলেছে মনোলিথ রহস্য। অন্যদিকে সাউথ ওয়েলসের বাইরন বে সমুদ্র সৈকতটি পর্যটকদের জন্য পছন্দের জায়গা। হঠাৎই সৈকতটি বিলীন হয়ে গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই বিষয়ে অবাক হওয়ার কিছুই নেই। প্রাকৃতিকভাবে যেমন এটি তৈরি হয়েছিল তেমনি প্রকৃতির নিয়মে মিলিয়ে গেছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দর্শক, শেষ করবো এখনকার নিউজ 24 সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ক্ষোভ বিক্ষোভ চলছেই। সহযোগিতার অভিযোগে খালেদা জিয়া, তারেক রহমান, বাবুনগরী ও মামুনুলের বিরুদ্ধে মানহানির মামলা। আবহাওয়া অনুকূলে থাকলে স্বপ্নের পদ্মা সেতুতে আজ বর্ষের শেষ স্থান, দৃশ্যমান হবে পুরো অবকাঠামো, মাইল ফলক বললেন প্রকল্প পরিচালক। মানবসৃষ্ট দুর্যোগের চেয়ে জলবায়ুর বিরূপ প্রভাবে বেশি উদ্বাস্ত হচ্ছে মানুষ, আন্তর্জাতিক সম্মেলনে সতর্কবার্তা প্রধানমন্ত্রী। শুধু জেলে নিলেই কমবে না দুর্নীতি, বাস্তবায়ন হতে হবে জিরো টলারেন্স নীতিও। দুর্নীতি বিরোধী দিবস পালনে যথেষ্ট নয় মন্তব্য হাইকোর্টের। ফুলবাড়িয়া মার্কেটে দ্বিতীয় দিনে আরো 200 অবৈধ দোকান উচ্ছেদ অভিযান। দক্ষিণের আরো 29টিতে উদ্ধার করা হবে বুড়িগঙ্গার আদি চ্যানেলও। এবং ঘন কুয়াশায় সারা দেশে সড়ক ও নৌ যোগাযোগ ব্যাহত, যাত্রাপথে সীমাহীন ভোগান্তি, বাড়ছে শীতের তীব্রতা, কুয়াশার আক্রমণ খেলার মাঠেও। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। শেষ করছি এখনকার সংবাদ, সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ।